ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি শোভন আরেফ। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং আদালতে প্রেরণের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবী হত্যার পর দেশে এক অজানা আতঙ্ক বিরাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ইসলামী দলগুলো বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবি তুলেছে। ইসকন নিষিদ্ধে হাইকোর্টে রিটও করেছিলেন একজন আইনজীবী। সেই রিটের প্রেক্ষিতে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের জন্য সরকারকে কোনো আদেশ দিতেও অস্বীকার করেছেন হাইকোর্ট। নতুন করে এই ইস্যুতে সংঘাত হানাহানির আশঙ্কায় গতকাল বুধবার বিএনপি মহাসচিবের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আবার ইসকন ইস্যুতে যে দাবি উঠেছে তার সঙ্গে দ্বিমতও পোষণ করেছে বিএনপি। ইসকনকে আলোচনায় ডেকে অন্তর্বর্তী সরকারকে শান্তিপূর্ণ সমাধানের দিকেও যাবার পরামর্শ দিয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। বিএনপি মহাসচিব বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করা হচ্ছে যার জন্য ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। ইসকন ইস্যু ছাড়াও সংবিধান বাতিল, রাষ্ট্রপতির পদত্যাগ এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির মধ্যে বিরোধিতা লক্ষ্য করা গেছে। এসব বিষয়ে কয়েকটি রাজনৈতিক দলকেও কম বেশি কৌশলী অবস্থান নিতে দেখা গেছে। এগুলো নিয়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারেনি, তখন বিএনপির জাতীয় ঐক্যের ডাকে সাড়া মিলবে কি? বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যমত্য কতটা জরুরি, কতটা সম্ভব, এসব নিয়ে আলোচনায় আজকে রাজকাহন স্টুডিওতে আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালাম, আছেন নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না এবং আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্স। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। রুহিন হোসেন প্রিন্স, শুরুতে যদি আপনার কাছে আসি, ইসকন নিয়ে আমরা কথা বলছিলাম, উপক্রমণিকাটাও সেরকম ছিল। আমি একটু এইভাবে যদি আসি, আমরা প্রথমে দেখলাম যে ধরুন যে ব্যাটারি চালিত রিক্সা চালকদের একটা বিক্ষোভ, গত সপ্তাহে দৈনিক পত্রিকা অফিস ঘেরাও হলো, কলেজ ছাত্রদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর, তারপর ইসকনের সাবেক যিনি নেতা তাকে গ্রেপ্তার হওয়ার পর সংঘর্ষ, অবরোধ এবং মৃত্যু। এই যে কেন্দ্র করে এখন একটা সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়ার সংখ্যা, আপনি এই পুরো টাইমলাইনটাকে কিভাবে দেখেন? কিংবা যদি এইভাবে বলি যে এইখানে আসলে রাজনৈতিক দলগুলোর কী করণীয়, পুরোটাই কি সরকারের দায়িত্ব এই সমস্ত কিছু নিয়ন্ত্রণে? ধন্যবাদ আপনাকে। আমি দুজন সম্মানিত এবং আমার সিনিয়র আলোচকদের শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, প্রথমে জিনিসটাকে আমরা যদি সহজ করে হিসাব করি, তাহলে যে ঘটনাগুলো ঘটছে সেটা তো খুবই উদ্বেগের এবং এটাই মোটেই কাঙ্ক্ষিত না। এটা কিন্তু সবাই এই কথা বলবে এবং এটাই স্বাভাবিক, আপনি এটা দেখবেন। এবং মানুষের মধ্যে এই ঘটনায় কিন্তু উদ্বেগটা বেড়ে চলছে। এটা হচ্ছে প্রথম বাস্তবতা, আমরা স্বীকার করি না করি। তো সেই উদ্বেগটা বাড়ছে এই কারণ সে তো চোখের সামনে এটা দেখতে পাচ্ছে না যে ঠিক আছে এরকম একটা ঘটনা ঘটলো, এর সলিউশন হবে, আগামী দিনে কিছু ঘটবে না। এই জন্য আরও উদ্বেগ বাড়ছে। উদ্বেগের সাথে আরও উদ্বেগটা বললাম। এখন যে সরকার আছে, ধরুন যদি এটা একটা দলীয় সরকার হতো, একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে, 5 বছর তার টাইম লাইন, তার একটা দল আছে, সে যাই হোক, ঐক্য করুক আর যেভাবে হোক, তাহলে তার কিন্তু একটা হিসাব নিকাশ করে করতে পারত। কিন্তু এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারও এরকমের যে তারা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হলেও, আমি এই কথাটাই বারবার বলছি, অন্ততপক্ষে আমি যতটুকু বুঝিবি আমাদের দল বা বামজোট তাদের কারোর সাথে কথা বলে কিন্তু পুরো তারা এই সরকারটা গঠন করে নাই। সেটা নিয়ে আমাদের কাছে প্রধান কোশ্চেন না। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি এটা বললাম, যদি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে করতো, তাহলে তারা যাদেরকে ওইখানে দিচ্ছে বা যারা করলো তারা কোথায় কি করছে এটা জানতে পারতো। তাহলে সেটাও না। তার মানে আমি বলতে চাইছি তার একটা দুর্বল এই ধরনের নেটওয়ার্কিং পরিস্থিতি থাকাটাই স্বাভাবিক। তবে তার জন্য সবচেয়ে বড় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হওয়াতে সবারই সাপোর্ট পেয়েছে, একমাত্র পতিত শক্তি ছাড়া। এটাই। তাহলে তার একটা দরকার ছিল কি, প্রথমে শুরুতেই এটা তো বোঝাই উচিত যে আমাদের দেশ বাংলাদেশ, তার বাস্তবতা কি, একটা বাইরের অপশক্তি আছে, পতিত শক্তি, তারপরে দীর্ঘ অগণতান্ত্রিক অর্থাৎ পরিবেশেই দেশের ভেতরে নানা অপশক্তি গড়ে উঠেছে, সুবিধাভোগী গ্রুপ আছে, বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আছে যারা আমাদেরকে নানা ধরনের অস্থিতিশীল করার নানা সংকট করবে। আর সাধারণ মানুষের মধ্যেও যদি আপনি হিসাব করেন, অনেকগুলো ঘটনায় দেখা যায় তারা যেহেতু অনেকদিন কথা বলতে পারেনি, তারা মনে করছে কথা বললে যদি কিছু হয়। এবং শুরুতে কতগুলো ঘটনার নিদর্শন দেখেছে ছাত্রদের অনেক ভূমিকায়, যে বললে বোধহয় কিছু আদায় করা যাবে। তাহলে এইরকম একটা পরিস্থিতি উত্তরণের জন্যে শুরুতে যদি রাজনৈতিক দল এবং ছাত্র সমাজ সহ অন্যদেরকে আস্থায় নিয়ে তারা একটা কার্যক্রম করার চেষ্টা করত, তাহলে কিন্তু এই সরকার একটা ঘটনা সামাল দেওয়ার বিষয়টাও যেতে পারত
এবং মানুষের মধ্যে যতটুকু পারত, না পারলেও মানুষের মধ্যে একটা আস্থার জায়গায় পেত। এই সামগ্রিক ঘটনায় আমি দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে এই সরকার তার আস্থাহীনতার জায়গাটা মানে অলরেডি এটা চলে আসছে। মানে সরকারের প্রসঙ্গটি স্পষ্ট, কিন্তু মানে রাজনৈতিক দল যারা রয়েছে, হ্যাঁ, আমি রাজনৈতিক দলের রাজনৈতিক দলের এটাই বলছি যে তাহলে এটা পারতো, কিন্তু না করার ফলে এখন হয়েছে কি দেখেন, ওনারা কখন যে কি করছে সব রাজনৈতিক দল কি জানে? আমি তো আমার দল বা আমাদের জোট নিয়ে বলতে পারি জানি না। 2বার যে বৈঠক হলো সেটা হচ্ছে সুনির্দিষ্ট ইস্যুতে, এবং আমরা বুঝলাম যে ওই ইস্যুর বাইরে হ্যাঁ হয়তো আমরা একটা সুযোগ বুঝে অনেক কথা বলেছি, এটা আমার আজকে বলতে দ্বিধা নেই, ওনাদের সামনে বলি কারণ ওনারা তো ছিলেন। আমার কাছে মনে হয়েছে ওইটা হয়তো মাথার উপর দিয়ে গেছে, এবং অনেকে ডকুমেন্টগুলো এখানে দিয়ে এসেছে, সেই ডকুমেন্টগুলো আদৌ কেউ দেখেছে কি না আমি এ ব্যাপারে কোনো নিশ্চিত করে বলতে পারবো না। সুতরাং রাজনৈতিক দল বরঞ্চ ওই রকমের কোনো তাদের যৌথতার সাথে কোনো দায়িত্ব না থাকলেও তারা নিজস্ব দায় নিয়ে আমার বিবেচনায় এখনো পর্যন্ত পজিটিভ ভূমিকা পালন করছে। বিশেষ করে আপনি দেখেন এই যে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটে গেল, এই সময় তো এটা অনেক বেশি উদ্বেগের ছিল, এখনও উদ্বেগ আতঙ্ক আছে, নাই তা আমি বলবো না, এই সুযোগ বুঝে নানা লোক নানা কিছু ঘটাতে পারে। কিন্তু দেখেন বাংলাদেশ কিন্তু এই পর্ব অন্ততপক্ষে এই ঘটনার পরে এখনও পর্যন্ত ভালোভাবে আছে, এবং আমি যতটুক দেখছি যে এইখানে বিভিন্ন দলগুলো আজকে পর্যন্ত যে পজিটিভ পজিশন নিয়েছে বিভিন্ন এলাকায়, তাতে কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে সরকার এই ধরনের যৌথ ভূমিকার মধ্যে না নিয়ে আসলেও তারা কিন্তু দায়িত্বশীল আচরণ করছে বলেই আমার কাছে মনে হচ্ছে। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স। জনাব মাহমুদুর রহমান মান্না, কয়েকটি শব্দ তো আসছে, একটি হচ্ছে যেরকম জাতীয় স্বার্থ রক্ষা, দেশবিরোধী ষড়যন্ত্র, অপপ্রচার, এই সমস্ত প্রেক্ষাপটে এই সমস্ত ইস্যুতে আমরা বলছি যে জাতীয় ঐক্য কতখানি সম্ভব, কতখানি জরুরি, ঠিক আপনার কাছে কি মনে হয় কোন কোন বিষয়গুলোতে সবগুলো রাজনৈতিক দল এবং সরকারের একটা জায়গায় একমত হওয়া দরকার? সবগুলো রাজনৈতিক দলের কথা তো বলা হচ্ছে না, সে কল বিএনপি, মানে আমি জাতীয় ঐক্যের বিচারে যদি আমি সেখানে জাতীয় ঐক্য বলেছে, আমরা তো জাতীয় ঐক্য অনেকদিন ধরেই বলি, এবং এই জাতীয় ঐক্যের আমরা একটা ক্লাসিফিকেশন করেছি যে যারা স্বৈরাচারের সাথে ছিল তাদের নিয়ে জাতীয় ঐক্য বলছি না, আমরা তো স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্য বলছি। তো স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে যারা স্বৈরাচারের পক্ষে তারা থাকবে এরকম কথা নেই। এখনকার পরিস্থিতিটা বিশেষ এই অর্থে যে মূল্যায়ন করলে এটা আসবে, ধরেন এই ভদ্রলোকের গ্রেপ্তার করবার পরে এটার উপরে ভারতের জনতা পার্টি পশ্চিমবঙ্গে যারা আছেন তারা, তাছাড়া সেখানকার মিডিয়াগুলো যে রিয়াকশন দিয়েছে এগুলো একেবারেই আপনার একদিকে তো বলা যায় যে যে কোনো কূটনৈতিক সূত্রের বাইরে। দ্বিতীয় কথা হচ্ছে এটা বাংলাদেশের অভ্যন্তরে নাক গলাবার মতো। ভারতে অনেক বেশি মুসলমান আছে, বাংলাদেশে যত আছে তার চেয়ে অনেক বেশি। ওখানে মুসলমানরা কী কী কন্ডিশন আছে তারপরে আমরা তাদের বিবৃতি দিচ্ছি না, তাদের তো ব্যাখ্যা চাচ্ছি না। বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের সরকার বলেন, বাংলাদেশের জনগণ বলেন, আমাদের কথা বলেন, আমরা সবাই মনে করি যে আমরা সবাই ভ্রাতৃপ্রতিম, একজন আরেকজনের দায়িত্ব নিই, একজন আরেকজনের নিরাপত্তার দায়িত্ব পর্যন্ত নিই। সেটা যদি হয় তাহলে এইখানে তাদের নিরাপত্তা নিয়ে ভারতের সরকারের ঘুম হবে না, এটা কেন? এবং সে তারা উদ্বেগ দেখাবে এবং এটার পরে ক্যাম্পেইন করবে, এইটা তো গ্রহণযোগ্য নয়। সেই অর্থে আমি বলছি, যেমন ধরেন যে এই সরকার মানে শেখ হাসিনার সরকার যে পড়ে গেল, তার তো পাপের কোনো শেষ নাই, এটা সারা দুনিয়া জানে, কিন্তু আমাদের প্রতিবেশীরা জানবেন এটা কীরকম কথা। তাকে তারা আশ্রয় দিয়েছে, আশ্রয় দেওয়ার পরেও আমাদের সরকার সেটির খুব বেশি হইচই করেনি। ডক্টর ইউনূস একবার শুধু বলেছেন ঠিক আছে তোমরা আশ্রয় দিয়েছ, কিন্তু তাকে কথাবার্তা বলতে নিষেধ করো। তিনি লাগাতার কথা বলে যাচ্ছেন এবং সেটা দেশদ্রোহমূলক। সেই প্রেক্ষিতে যখন এই ঘটনার পরে চট্টগ্রামে হত্যা হয়ে গেল, এবং আমি আজকেও কিছুক্ষণ আগে আসার আগে শুনলাম সেখানকার মানে মিডিয়াগুলো যেরকম করে বলছে যে তারা ভারতের সরকারকে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে যে বাংলাদেশের এই পরিস্থিতি তোমরা কিছু করো, তোমাদের উদ্যোগে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারো, বাংলাদেশের সরকারকে থামাতে পারছো না, এগুলো কিসের ইঙ্গিত বহন করে? ওগুলোর বিরুদ্ধে জাতীয় ঐক্য বলা হচ্ছে। আরেকটাও আছে, সেটা হচ্ছে এই যে জাতীয় ঐক্যের ডাক যখন দিচ্ছি তখন দেশের অভ্যন্তরে আমাদের মধ্যে যে বিভেদগুলো আছে, বিভেদ কোনটা? পার্টিতে বিভেদ না। আমার সাথে প্রিন্সের সঙ্গে এই সালামের মানে সিপিবি বিএনপি নাগরিক ঐক্য এরকম বিভেদ না। বিভেদটা হচ্ছে
তাদের নিজেদের মধ্যে, সরকারের মধ্যে, সরকারের সাথে যে শিক্ষার্থীরা আছে, যারা কেউ কেউ উপদেষ্টা, যারা সরকারে বিভিন্নভাবে আছে, তারাই কিন্তু বিরোধিতা করছে এবং তাদের সাথে সরকারের অনেক জায়গায় মিলছে না। আমরা মনে করছি যে এটা ভালো লক্ষণ নয়, এটা তাদের নিষ্পত্তি করা উচিত, ঐক্যবদ্ধ থাকা উচিত, সরকার ঐক্যবদ্ধ থাকা উচিত, সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকা উচিত। সেই জন্যে একটা জাতীয় ঐক্যের কল, খেয়াল করবেন, খুব আনুষ্ঠানিকভাবে একটা কল উনি দেননি, কিন্তু এটা বক্তৃতার মধ্যে, বক্তৃতার ল্যাঙ্গুয়েজ এটা আসছে। আমি ছিলাম তো সেই জায়গাতে, মানে তখন আমার নিজের কাছেও মনে হয়নি যে এটা একটা জাতীয় ঐক্যের আহ্বান দিল, তার প্রতি আমাদের একটা সাড়া দিতে হবে, এরকম না। কিন্তু কেউ কিছু বলিও নাই আমরা। অন্যান্য পার্টিগুলো যে তার বক্তব্যে সাড়া দিয়ে কোনো ইতিবাচক কথা বলেছেন এরকম না, তারা অ্যাভারেজ বক্তৃতাগুলো করে গেছেন এবং এখন পর্যন্ত বিষয়টা তাই আছে। এটাকে বেশি একটা গুরুত্ব দিয়ে মানে সিরিয়াস বানিয়ে দেওয়ার দরকার নেই, তবে জাতীয় ঐক্য দরকার, এটা আমরা মনে করি। সেই হিসেবে এটা একটা কল হিসেবে গ্রহণ করা যায় এবং সেটা গড়ে তোলবার জন্য চেষ্টা করতে হবে এবং সরকারকেও এই ব্যাপারে বিশেষভাবে উদ্যোগ নিতে হবে। এটা হচ্ছে আমাদের কথা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আব্দুল সালাম। বিএনপি যেটি চায়, মানে সকল দলেরও সেই একই মত কিনা, সকল দল যেটি জনাব মাহমুদুর রহমান বান্না বললেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলো, মানে রাষ্ট্রপতির অপসারণ, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা, সংবিধান পরিবর্তনের মতো অনেকগুলো বিষয়ে তো আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বা সরকারের সাথে এক ধরনের দূরত্ব বিএনপির ছিল। এখন বিএনপি তো এই জাতীয় ঐক্যের কথা গতকাল গিয়ে বলে এসেছে, আজকে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টাও বলছেন রাজনৈতিক দলগুলোর এক ধরনের সহযোগিতা তিনি চেয়েছেন। এই জায়গায় বিএনপির ডাকে সবাই এক হবে কিনা? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ দুই বিজ্ঞ আলোচক আছেন, মান্না ভাই, প্রিন্স ভাই, ধন্যবাদ। যারা আজকে অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। বিএনপির বক্তব্যটা কিন্তু পরিষ্কার। আমরা যখন ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় ছিল তখনও কিন্তু আমরা বারবার বলে আসছি যে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই, এবং সেই সময় জাতীয় বিভিন্ন ক্রাইসিসের মুহূর্তে কিন্তু আমরা তৎকালীন ফ্যাসিস্ট যে ক্ষমতায় ছিল তাকেও বলছিলাম যে আপনারা আসেন, আমরা একটা ঐক্যমতে পৌঁছি। কী ঐক্যমত? যে নির্বাচনটা কিভাবে হবে, আমরা যে আজকের আমাদের পার্বত্য চট্টগ্রামের যে আজকে অবস্থা, সেখানে বার্মিজদের এখানে আসার কারণে সেটার যে অবস্থা, সেটার ব্যাপারে আমাদের অভিন্ন নদীর পানি যেগুলো বন্টনের ব্যাপারে, এগুলো আমরা একটা জাতীয় ঐক্যমত্য গড়ে তুলি। ইভেন দেন যে আজকে তখন যখন ওই করোনা যখন বিশাল আকার ধারণ করলো, তখনও বলছি যে এই বিষয়েও কিন্তু জাতীয় ঐক্যমত্য দরকার এটাকে ফেস করার জন্য। এরপরে একটা অর্থনৈতিক মন্দা আসবে, সেটাকে আমাদের, কিন্তু আওয়ামী লীগ কখনোই সেটাকে স্বীকার করেনি। দেখা যায় আওয়ামী লীগের সাথে তো চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। আমরা বলছি যে যেটা মান্না ভাই যেটা ব্যাখ্যা দিলেন, যে আন্দোলনরত সকল রাজনৈতিক দলের ছাত্র জনতা সবাই মিলে আমরা একটা ঐক্য চাই এবং ঐক্যের কোনো বিকল্প নাই, এটা হলো পরিষ্কার। কারণ আমরা জানি যে ফ্যাসিবাসদের মাথাটা গেছে, কিন্তু তার সমস্ত কিছু দেশে অবস্থান করছে। এবং আমরা বারবারই বলতেছি যে নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বাড়বে, এবং ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি এখন চোখের সামনে বহিঃপ্রকাশ ঘটছে। কখনো রিক্সাওয়ালার আবরণে, কখনো মানে ওই শ্রমিকদের আবরণে, কখনো ওই টাকা দেওয়ার কথা বলে লোকজন নিয়ে আসা, কখনো হিন্দু ধর্মের লোকজনদেরকে প্যাট্রোনাইজ করা, কখনো ভারতকে ব্যবহার করা। অর্থাৎ ষড়যন্ত্র বলতে যা বোঝায় তারা সব কিছু তারা করতেছে। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু বলবো যে অনেক সচেতন। শত উস্কানির পরেও তারা চেষ্টা করছিল দেশে একটা সাম্প্রদায়িকতা উস্কানি দিয়ে একটা বিষ বাষ্প ছড়া, এখানে একটা কিছু করা যায় কিনা। কিন্তু দেশের জনগণ কিন্তু সেটার সাথে সায় দেয় নাই। এবং এটা কিন্তু আমাদের ঐতিহ্য, আমাদের বাংলাদেশের ঐতিহ্য। আমরা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেভাবে সবসময় মিলেমিশে আছি, এটা কিন্তু আপনার প্রতিবেশী রাষ্ট্র ভারতেও পাবেন না। আমরা আজকে আমাদের এই সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমাদের দেশে একটা কিছু ঘটলে আমাদের দেশের কিছু লোকজন আছে সরাসরি বলে ভারত কেন চুপ আছে, বা ভারতের কিছু লোকজন আছে, সাংবাদিকরা আছে, তারা বলে যে ভারত কেন চুপ আছে। তারা কি খবরদারি করবে আইসা এখানে? দেখা যায় একটা স্বাধীন দেশে আজকে যদি আমরা বলি যে আজকে বর্তমান ভারতীয় সরকার প্রথমেই তো অন্যায় করছে যে আজকে গণহত্যার যে মূল আসামি যে ফ্যাসিস্ট, এই ফ্যাসিস্টকে তার দেশে আশ্রয় দিয়ে এটা তো বাংলাদেশের সাথে সম্পর্কের একটা সুসম্পর্ক গড়ে তোলার যে একটা অবস্থা, সেটার পর্যায়ে কিন্তু তারা প্রথমে বাধা হিসেবে এটা সৃষ্টি হয়েছে। কাজে আমরা বলতেছি যে আমরা জাতীয়
যে সমস্ত ইস্যুগুলো আছে, এখন বিশেষ করে ফ্যাসিবাদকে তাড়াইছি, এখন আগামী একটা নির্বাচন আমরা চাই, নিরপেক্ষ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন। 15 বছর ধরে মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতেছে, সেই নির্বাচনটা চাই। পাশাপাশি আমরা যেটা বলতেছি সরকারকে, যে অনেকে অনেক রকম সমালোচনা করেন বা বলেন, বা যে বিএনপি বা আজকে রাজনৈতিক দলের অনেকে নাকি আমরা ভোটের জন্য পাগল হয়ে গেছে। আরে ভোটের জন্য পাগল তো জনগণই পাগল। 15 বছর ধরে ভোট দিতে পারে, তো ভোট দিতে অসুবিধাটা কোথায়? ভোট তো আমরা চাবই, এবং এই সরকারেরও তো মূল দায়িত্বটাই হলো ভোট দেওয়া। এই সরকার আজকে এই যে দেখেন অনেক জনগণের আকাঙ্ক্ষাও বাড়ায় ফেলছে। এটা তো একটা অ্যাডহক কমিটি যতটুকু কাজ করতে পারে, একটা রেগুলার কমিটি ততটুকু পারবে না। একটা গভর্নমেন্ট, রেগুলার গভর্নমেন্ট যতটুকু কাজ করতে পারবে, আজকে একটা অস্থায়ী একটা কয়েকজন উপদেষ্টা নিয়ে একটা সরকার এ তো ইচ্ছা করলে সব কিছু করতে পারবে না। কাজেই তাদের কী কী কাজ তারা করা উচিত, কী কী করবে, এই ব্যাপারটা আমরা হাজারবার বলার পরেও কিন্তু এখন পর্যন্ত সেই রোডম্যাপ তারা দিচ্ছে না। কেন দিচ্ছে না এটা আমরা বুঝি না। আমরা তো রোডম্যাপ চাইছি, বলিলেই তো যে আগামী 2 মাসের মধ্যে নির্বাচন দেন বা 3 মাসে নির্বাচন পরিষ্কার হতে চাই, তাই না? আমরা বলছি যে কবে পারবেন আপনি সেটা দেন, আর দেরি করেন না। দেরি করলে এই ধরনের ষড়যন্ত্র হবে, যে ষড়যন্ত্রের ফেস আমরা করতেছি। একদম স্পষ্ট। আবারও আমরা ফিরবো একটা বিরতির পরে ফিরে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে ফিরছি কিছুক্ষণ মধ্যে। আমরা ফিরে এলাম রাজকাহনে। এটি নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। রাজনৈতিক ঐক্যমত্য কতটা জরুরি, কতটা সম্ভব, এই শিরোনামে আজকে কথা বলছি। আমাদের সাথে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব আব্দুস সালাম, নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আছেন। আবারও আপনাদের 3জনকেই স্বাগত জানাচ্ছি। জনাব আব্দুস সালাম, বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন, আমরা এটাও দেখছি যে ইসকনের বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তার নিয়ে এত কিছু হচ্ছে, যেখানে সব রাজনৈতিক দল এবং প্রধান উপদেষ্টা পর্যন্ত উদ্বেগ জানাচ্ছেন, সেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ইসলামী অনেকগুলো দল ইসকনকে নিষিদ্ধের দাবিও তুলেছেন। সেটি নিয়ে হাইকোর্টের রিট পর্যন্ত হয়েছে। এই নিষিদ্ধের জায়গায় বিএনপির একরকম দ্বিমতও আমরা গণমাধ্যমে দেখছি। নিষিদ্ধ হলে কি ফল হবে আর না হলে কি ফল হবে, এই ব্যাপারে আসলে আপনাদের অবস্থানটি একটু স্পষ্ট। না, আমাদের অবস্থানটা পরিষ্কার যে আমরা জনগণের সাথে আছি, যে জনগণ কি চায়। আমরা বলছি যে কি হবে না হবে একটা পিপলস ভার্ডিক্ট নেন না, আগে জনগণের ভোটে যান আগে। এই সমস্ত মেজর সিদ্ধান্ত তো এই সরকারের দায়িত্ব না। না, কিন্তু মানে ইস্যু তো প্রতিদিন নতুন নতুন আসছে জনাব আব্দুস সালাম। ইস্যু আসতেছে, ইস্যুস তো সৃষ্টি করতেছে, এগুলো হবে। আমরা তো এই কথাটা বিগিনিং থেকে বলতেছি। এই ইস্যুগুলো মানে এটা ইটস এ কনস্পিরেসি, জাতীয় এবং আন্তর্জাতিক একটা কনস্পিরেসি। কাজে এই কনস্পিরেসিগুলো হতে পারতো না যদি আজকে সরকার মানে রোডম্যাপ যদি দিয়ে দিত, তাহলে জনগণ আজকে নির্বাচনের পথে হাঁটা শুরু করতো। আজকে এই দিকে কিছু হতো না। এখন পর্যন্ত তো জনগণকে ধন্যবাদ দিতে হয়। এমনকি আমাদের নেতা তারেক রহমান সব বিএনপিকে আপনাকে ধন্যবাদ দিতে হবে যে আমরা সরকারে নাই, তারপরও মনে করতেছি এই সরকারটা আমাদের, এবং আমরা পাবলিকলি যতটুকু এই সরকারকে সাপোর্ট দিতেছি এবং জনগণকে আমরা বিরত রাখতেছি যে কোনোভাবেই অ্যানার্কির দিকে যাওয়া যাবে না, কোনো উস্কানির মুখে যাওয়া যাবে না। আমাদের নেতা কর্মীদের সবাইদেরকে আপনারা দেখছেন যে গত যে পূজা যেটা হলো দুর্গাপূজা, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো দুর্গাপূজা এবার হিন্দুরা করছে, কোথাও কোনো ঘটনা ঘটে নাই। তারেক রহমান সাহেব নির্দেশ দিচ্ছে বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে তাদের পাশে থেকে পাহারা দিতে হবে। অর্থাৎ এইটাকে আমি তো সরকারে না, কিন্তু আমি মনে করছি এটা আমার জাতীয় দায়িত্ব। প্লাস আজকে এইটাকে কেন্দ্র করে অনেকে উস্কানি দিয়ে একটা অ্যানার্কি নিয়ে আসার চেষ্টা করবে, যেটা দেশের জন্য জাতির জন্য ক্ষতিকারক। কারণ অনেকেই তো চাচ্ছে যে এই সরকার ব্যর্থ হোক, আবার সেই ফ্যাসিবাদের প্রেতাত্মা যারা আছে তারা আবার আইসা রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, এবং শুধু আমাদের দেশে না, আন্তর্জাতিকভাবেই। কারণ আগের সরকারটা তো দেশের জনগণ ক্ষমতায় বসায় নাই, যারা বসাইছিল, যাদের স্বার্থে বসাইছিল, তারা তো এখনও অপেক্ষা করতেছে। তাদের বক্তৃতা বিবৃতি দিয়ে আমরা বুঝি না। তো এই বিষয়গুলো তো আজকে সরকারকে বুঝতে হবে। সরকার আর কালক্ষেপণ না করে সরকার, বললাম তো আমি প্রথমে যেটা বলছি, যে অ্যাডহকে চিন্তা করেন, আপনি পুরা চিন্তা করতে যান। মানে সেক্ষেত্রে মানে ইসকন নিষিদ্ধের বিষয়ে স্পষ্ট করে যদি বিএনপির মতামত চাওয়া হয়। না, আমি তো যেটা বললামই, এটা আমাদের কথাটা পরিষ্কার যে এই সমস্ত কাজ সরকার যদি সরকার করতে চায় করে না কেন? সরকারকে কেউ বাধা ধরা দিয়ে রাখছে? সরকার যেটা ভালো মনে করুক। সরকার তো অনেক এই যে উপদেষ্টা নিয়োগ করতেছে, এটাকে বিএনপিকে জিজ্ঞেস করছে?
সরকার যে বিভিন্ন পদক্ষেপ নিতেছে, বিএনপিকে জিজ্ঞেস করছে বা বিএনপি যে সমস্ত সাজেশন দিতেছে আজকে সেগুলোকেই তারা অ্যাকসেপ্ট করতেছে। তো বিষয়টা হলো আমরা যেটা চাই, তারপর আমরা সরকারের পক্ষে আছি, কারণ এটাই যে এই সরকার ব্যর্থ হলে দেশটা আরেকটা অধপতনের দিকে চলে যাবে। আমরা যেহেতু 2006 সালের লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করার পরে যে সেনা সমর্থিত সরকার নিয়ে আসছিল এবং তত্ত্বাবধায়ক সরকার শেষ করে দিয়েছিল, আমাদের তো মাথায় সেটা আছে, আমরা সেটা জানি বলেই আমরা ওই ধরনের আরেকটা পরিস্থিতি হোক আমরা তো সেটা চাই না। আমরা এই জন্যই চাই যে একটা নির্বাচিত সরকার, দেশের জনগণ যাতে ভোট দিয়ে তার জনগণের সরকার নির্বাচিত করতে পারে, আমরা সেটাই চাই। এই জন্যই আমরা সেই দায়িত্ব নিয়ে আমরা সেগুলো পালন করার জন্য চেষ্টা করতেছি। সরকারকে মনে রাখতে হবে যে সরকার ইন্টেরিয়াম সরকার হলেও কিন্তু এই সরকারের কিন্তু জবাবদিহিতার ঊর্ধ্বে না। সব কিছুর জন্য সবাই কিন্তু এক সময় জবাবদিহি করতে হবে। শেখ হাসিনাও মনে করছিল আমি যাই করি না কেন কে জবাব দিবে, কিন্তু এখন দেখেন সে এক সারি নিয়ে পালাইতে হয়েছে। তা আমরা চাই না যে ওই ধরনের একটা পরিস্থিতি দেশে সৃষ্টি হোক। আমরা চাই অনতিবিলম্বে এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে একত্রে বসে জাতীয় ঐক্য সৃষ্টি, জাতীয় ঐক্য মানে আবার আন্দোলনকারী সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা যারা আছে সবাইকে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা আজকে ওই ট্রেন, নির্বাচনী ট্রেন কত দ্রুত ছাড়া যায় সেটার জন্য চেষ্টা। একদম স্পষ্ট, অনেক ধন্যবাদ জনাব রুহিন হোসেন প্রিন্স। যদি এইভাবে বলি, মানে আমরা তো রাজনৈতিক ঐক্যমতের জায়গাটি নিয়ে কথা বলছি, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রয়োজনীয়তার কথা আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও বলছেন। তাদের মধ্যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি ফেসবুক পোস্ট 19 তারিখে তিনি বলেছেন যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণে এই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের ঐক্য অপরিহার্য, সুতরাং আমরা পারস্পরিক রেষারেষি, অবিশ্বাস ও দলাদলির বদলে একতা ও ঐক্যের দৃষ্টান্ত কায়েম করব। মানে এই রেষারেষি, দলাদলি, এই প্রসঙ্গগুলো বারবার বিভিন্নভাবে উঠে আসছে কেন? অন্য অনেক নেতার ফেসবুক পোস্টে আমরা দেখছি। মানে এই জায়গায় কোনো সংশয় আছে কিনা রাজনৈতিক সংশয় থেকে আমি বলছি যে দৃশ্যমানতাটা কি, চোখের সামনে তো দেখা যাচ্ছে যে এই জায়গায় তো ঐক্যবদ্ধতা নাই। আপনি সংসদ থেকে আমি ওই বিবেচনাটা আগে করার পক্ষে। সেই জায়গা থেকে দেখবেন যার যার কথাটা হয়তো বা বলছে, কিন্তু বিবেচনাটা আমাকে যদি বলেন যে এইটা তো হচ্ছে একটা প্রথম কাজ, এটা গণ অভ্যুত্থানের পরে যারা এই যে মৃত্যুবরণ করলো তাদের সম্মান দেওয়ার ব্যাপার, আহতদের চিকিৎসা করার ব্যাপার, এবং হচ্ছে এত বড় খুনের দায়ে যারা, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার। কিন্তু আপনি যদি বলেন বিচারের নামে এখন কি ঘটতেছে আপনি বলেন তো, মামলা সেই পুরনো স্টাইল একেবারে তালিকা। আমি মাঝে শুনলাম যে আমাদের কি 57 না কতজন সচিবকে নাকি কোন একটা মামলা দিয়ে হয়েছে, সবাই নাকি ওইটা খুনের মামলার জায়গাটা করছে। মানে যাকে যেটা দেওয়া দরকার সেটা না দিয়ে আপনি এমন করছেন, মামলাকে হালকাও করে দিচ্ছেন অজ্ঞাত এইটার মধ্য দিয়ে বাণিজ্যের জায়গা। তাহলে আপনি প্রকৃত তো সেই কাজটাও করছেন না। তা আপনি কতগুলো যদি ঐক্যমত্যের কথা বলেন, আমার তো মনে হয় যে এই ব্যাপারে তো ঐক্যমত্যের কোনো কোনো বাধা নাই। বরঞ্চ এক্ষেত্রে সরকার তার যদি সুনির্দিষ্ট দায়িত্ব, তার অভিজ্ঞতা না থাকলেও যাদের কাছে অভিজ্ঞতা নেওয়া প্রয়োজন করতো, সেটা একটা জরুরি ছিল, বোঝার জন্য বলি। এবং ঐক্যমত্যের কথা হচ্ছে, মনে রাখেন সব ব্যাপারে আপনি 100% ঐক্যমত্য পাবেন না, কারণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগত পার্থক্য নানা জায়গায় আছে। কিন্তু মিনিমাম কতকগুলো বিষয় ঐক্যমত্য করেই তারপর তো আপনাকে যেতে হবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে। আপনি দেখেন যে আলোচনা হয়তো অনুচ্চারিত থাকে, এত সংস্কার কথা বলা হচ্ছে, আপনি বাজার ব্যবস্থার সংস্কারটা কেন হচ্ছে না? আপনি জিনিসপত্রের দাম যদি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না আনতে পারেন, আপনি যদি কৃষকের তাকে লাভজনক না নিশ্চিত করার জন্য কিন্তু উৎপাদন ব্যয় কমাতে হবে। মধ্যস্বত্ব ভোগী তাদেরকে ভেঙে উৎপাদক এবং ক্রেতা তার মধ্যে ব্রিজ স্থাপন করতে হবে। আপনি যে সিন্ডিকেট আছে বাজারের, যারা বিদেশে আমদানি করে, সেটা ভাঙতে হবে। না, আমরা কিন্তু যে সংস্কার কমিশনগুলো ছিল, আমরা দেখছি যে একটি সংস্কার কমিশন আগামী রবিবারে শ্বেতপত্র কমিশন, যেটি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তারা আমি বললাম যে ছোট কাজ হলো, আপনাকে তো এইটাই তো আগে দরকার ছিল। আপনি যে এত কমিশনের কথা বলছেন, আপনি পুরো বাজার ব্যবস্থার সংস্কার জায়গা, যেমন উনি যে কথা বলেছেন, দেবপ্রিয় ভট্টাচার্যের নাম বললেন, আজকে আমি হেডলাইন দেখলাম, একটা বলেছেন যে যারা টাকা লুটপাট করছে তার অন্ততপক্ষে তার সম্পত্তিটা এখনো পর্যন্ত সরকারি আন্ডারে নিয়ে আসা হলো না। বরঞ্চ দিন যত যাচ্ছে আপনি এনার্কির অন্য একটা চেহারা বলেন, যেটা হয়তো আপনি বই দেখছেন না। সেটা কি? আপনি দেখবেন কম্প্রোমাইজ কার সাথে হচ্ছে, ওই সব ব্যবসায়ীদের সাথে আপনি দেখবেন। বিভিন্ন জায়গায় যে দখলদারিত্ব হচ্ছে, যেমন ব্যাংকে, আমি অত ভালো জানি না, শুনছি যে ব্যাংকে এখনো যারা আসছে, দেখা গেল যে কি পানামা পেপারস, আগে যে পেপারস দেখছি তার মধ্যে নাম কিন্তু আছে, ছিল না তা না।
আপনি ধরেন বহু জায়গায় হয়তো একসময় পদবঞ্চিত হয়েছে বলে অনেকে ফিরে আসছে, কিন্তু পদবঞ্চিতর বাইরেও তো অনেকে স্থানীয় দুর্নীতি নানা কারণে কিন্তু পেছনে ছিল, এখন তারা ওই ধরনের একটা তকমা ব্যবহার করে অনেকে ফিরে আসছে বলে কিন্তু প্রশাসন থেকে বলা হচ্ছে। তার মানে যেটা আপনি দেখছেন এইখানে হয়তো এনার্কি দেখছেন না, কিন্তু এখানে অটো একটা এনার্কি তৈরি হয়ে যাচ্ছে। তা সেটা হচ্ছে কেন? আপনি এইসব ঘটনা, কারণ আপনি যতটুকু সরকার তার মধ্যেও তো তাদের ঐক্যমত্য নাই, এখানে মান্না ভাই বলেছেন, এটা সবাই দেখছে ঐক্যমত্য নেই, এবং কে পরিচালনা করছে কেউ বলতে পারে না। আপনি ধরেন এই যে কি বলে চিন্ময়, ওই যে ধর্মীয় নেতা বলে পরিচয় দানকারী, তাকে যে কিভাবে এই ঘটনায় গ্রেপ্তার করা হলো সেটাও তো কেউ বলতে পারে না। তার নামে যে মামলা হয়েছে, যে কারণে মামলা হয়েছে, যে মামলা করেছে তাকে সংশ্লিষ্ট দল বহিষ্কার করেছে, কিন্তু এই ধরনের ঘটনা তো আরও আছে। জাতীয় পতাকা নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, ৭২-এর সংবিধান নিয়ে তো অনেক কথা বলা হয়েছে, কই সেখানে তো আমরা কিছু দেখলাম না। তো এইখানে রাজনৈতিক দলের সাথে যদি একটা ঐক্যমত্য বলতে, ঐক্যমত্যের ভিত্তিতে যদি সরকার চলতে চাইতো, তাহলে আমার ধারণা বসলেই অনেক সমস্যার সমাধান। সেই সুযোগ এখন, সেই সুযোগ এই ইস্যুতে আরও আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন করব, আসবো আপনার কাছে। ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স। জনাব মাহমুদুর রহমান মান্না, আমরা হেডলাইনে শিরোনামে এরকম বললাম যে ইসকন ইস্যুতে সরকার গুরুত্ব দেয়, হাইকোর্ট এখানে আর হস্তক্ষেপ করবে না, মানে সরকার সেই সিদ্ধান্ত নেবে এটি মানে নিষিদ্ধ হবে কি হবে না, যেটা আমি জনাব আব্দুল সালামের কাছে গিয়েছিলাম। এবং ইসকন থেকে সেই চিন্ময় কৃষ্ণকে বহিষ্কৃত, তার কার্যক্রম ব্যক্তিগত, এরকম একটি আজকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। মানে আপনার কাছে কি মনে হয় এই নিষিদ্ধ বা শাস্তির ব্যাপারে দল না ব্যক্তি, কোনটিকে কিভাবে বিবেচনায় রাখা উচিত? প্রথম কথা, আমি কিন্তু এটা জানি না যে ইসকন কি কোনো রেজিস্টার্ড সংগঠন। না, মনে হয় না, নয় তো, অবশ্যই নয়, অবশ্যই তো না। তাকে ব্যান করবার প্রশ্ন কিভাবে কিভাবে আসে? করে? তাকে কি বাতিল করবে, আপনি কি নিষিদ্ধ করবেন? এটা তো আপনি অ্যালাউ করেননি, কিন্তু তাকে, যেমন ধরেন ছাত্রলীগ বলতে পারে, ছাত্রলীগ কি আপনার আমাদের ইলেকশন কমিশনের রেজিস্টার্ড নয়, তো তাকে নিষিদ্ধ করা হয়েছে, তো এইখানেও নিষিদ্ধ করতে হবে। তো ওইটার জন্যে কোর্টের রায় লাগে নেই, এটার জন্য কোর্টের রায় লাগবে কেন? আবার খেয়াল করেন আওয়ামী লীগের ব্যাপারে রায় দিতে গিয়ে, এবার মামলা যেটা, সরি, আইন যেটা তৈরি করবো, সে আইন করবার সময় এরকম একটা জিনিস আপনি বললেন যে এরা সরাসরি কোনো রায় দেবে না, এমনকি প্রস্তাবনাও দেবে না দল নিষিদ্ধ, আইসিটি আইন যেটি আসলে সংশোধন হলো, এইটাতেও আপনি পরে একই জিনিস করলেন। তার মানে আপনি তো একটা রেস্ট্রিকশন দিয়েই ফেললেন, তার মানে গভর্নমেন্ট একটা জাজমেন্ট নিজে নিজে কোর্টকে জানিয়ে দিল। এটা আমি মনে করি এটা ব্যাখ্যা দেওয়ার দরকার আছে যে সেরকম না। কিন্তু আবার ধরেন মানে এই ইস্যুতে আসলে তাহলে মানে কি পদক্ষেপ নেওয়া উচিত, সরকারের কাছে কি না, প্রত্যাশা? সরকার যেটা নিচ্ছে আগে সেটা বলছি আমি, যেহেতু ইসকনের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, উনি দলের নন, দলের বহিষ্কৃত, ইত্যাদি ইত্যাদি, মানে এইটা দিয়ে এক ধরনের রেকনসিলিয়েশনের আইডিয়া প্রকাশ করা হলো আমি মনে করছি আর কি। আমাদের আজকে ওই যে নোয়াব আমাদেরকে ডেকেছিল রাজনৈতিক দলগুলোকে এই সামগ্রিক ঘটনার উপরে, যেহেতু মিডিয়ার উপরে একটা হামলা আসছে, আমরা কি বলি সেটা বলতে, সেই প্রসঙ্গে অনেকে এই ইস্যুটা নিয়ে এসছেন, এবং সেখানে তারা এটা বললেন যে এরকম করে এদের সাথে আমরা একটা রেকনসিলিয়েশন করতে পারি কিনা, কেউ কেউ বলেছেন এটা। তো রেকনসিলিয়েশন যে করবেন, আপনি আগে ঝগড়ার জায়গাটা ঠিক করবেন। আমি যেমন নিজে জানি না, আমি অথরিটি নিয়ে বলতে পারবো নাকি যে ইসকন হচ্ছে একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, এটা বললে কেউ আবার ভিন্ন কোনো ব্যাখ্যা বলবে কিনা। আমি ইসকনের কোনো লিটারেচার পড়ি নাই, তারা নিজেদেরকে কীরকম করে ডিক্লেয়ার করে সেটা আমি জানি না, গভর্নমেন্ট তাকে কীরকম করে জানে আমি তাও জানি না। ফলে এতগুলো বিষয় যদি স্পষ্ট না করেন তাহলে তো হবে না। এমনিতে বুঝি যেটা, যেরকম করে কথাবার্তা শুনি, ওইখানে জয় শ্রীরাম স্লোগান দেয়, এখানেও জয় শ্রীরাম স্লোগান দিয়ে মার শুরু করেছে, তারপরে লোককে মেরে ফেলছে। আমি একটা ঘটনা থেকে মনে করি যে এই ঘটনার তো বিচার হতে হবে, এবং এইটা একটা মানে মব কিলিংয়ের মতো হয়েছে, অনেকগুলো মানুষ পিটিয়ে মেরেছে। তো এই কারণে এই জায়গাতে কতখানি রিকনসিলিয়েশন কাজ করবে তা জানি না। তবে ডেমোক্রেসি একটা মেথডোলজি বলেন, একটা প্রিন্সিপাল বলেন, যেটা ওপিনিয়নগুলোকে অ্যাসিমিলেট করবার চেষ্টা করে, কেবলমাত্র যে এটা সমন্বয় করে তা না, এটা অ্যাসিমিলেটও করবার চেষ্টা করে। এই অ্যাসিমিলেট যদি না করেন, এবং অ্যাসিমিলেট করবার সময় আপনি একদম ক্ষুদ্রতম একটা ওপিনিয়নকেও এইখানে মূল্য দেবেন, এটাই নিয়ম। মানে ইটস নট অনলি জাস্ট রুল অফ মেজরিটি, ইট ইজ মানে আমি বলবো যে সব ওপিনিয়নগুলোকেই অ্যাকোমোডেট করবার জায়গা রাখতে হবে। আরও একটা কথা আছে, ডেমোক্রেসি মানে ভোটেই যে সত্য প্রকাশিত হয় কেবল তা তো না, সত্য সত্যই, সেটা তার নিজের রূপে নিজের জায়গায় আছে।
আপনি সেটাকে অস্বীকার করে গণতন্ত্র করতে পারবেন না। তো এইখানেও সামগ্রিক বিষয়টা কি, ইসকনটা কি, এটা কজন এসে আপনার এখানে একটা টক শোতে বলতে পারবে? এটা যদি গভর্নমেন্ট না বলে, অন্যদের ধারণা না দেয়, সেটি যদি তাহলে স্পষ্ট এটা না কিন্তু করে, একটা ভাসমান বিষয় থাকবেই। একদম স্পষ্ট আপনার এই বক্তব্য স্পষ্ট। অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না। আমাদের বিরতিতে যাওয়ার সময় হলো, আমরা জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে ফিরবো কিছুক্ষণের মধ্যে। ফিরে এলাম রাজকাহনে। জিপিএইচ ইস্পাত এটি নিবেদন করছে। আজকে আমরা আলোচনা করছি রাজনৈতিক ঐক্যমত কতটা জরুরি, কতটা সম্ভব, এই শিরোনামে জনাব আব্দুল সালাম মাহমুদুর রহমান মান্না এবং রুহিন হোসেন প্রিন্স আছেন আমাদের সাথে। আবারও স্বাগত জানাচ্ছি। আলোচনার শেষ দিকে জনাব মাহমুদুর রহমান মান্না, আমরা বলছিলাম যে এখানে এই ইস্যুতে অনেকের বক্তব্য, অনেকের ফেসবুক পোস্ট, সেগুলো আমরা পাঠ করে শোনাচ্ছিলাম। যেরকম একজন সমন্বয়ক ছাত্র আন্দোলনের আব্দুল হান্নান মাসুদ, তিনি বলছেন যে দেশি বিদেশি শক্তি আমাদের কলঙ্কিত এবং বিভাজিত করার চেষ্টা করছে। অনেক বড় পোস্টের আমি একটি লাইন তুললাম। এই শক্তিকে রুখে দিতে, যেহেতু আপনারা প্রাজ্ঞ রাজনীতিবিদ, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব কতটা, কিংবা সরকার আসলে এখানে মূল ভূমিকাটা রাখবে কিনা, তারই এখানে মূল দায়িত্ব কিনা? এখন কি হয়েছে জানেন, আমাদের দেশে মাঝে মাঝে ষড়যন্ত্র তত্ত্ব বের হয়, মাঝে মাঝে দোষর তত্ত্ব বের হয়, এক এক সময় বেরোয়। এগুলো বলতে বলতে পচে যায়। এখন এই যে বলে দেশি বিদেশি মানে শক্তি আমাদের মধ্যে বিভাজন আনবে, এটা খুবই অ্যাবস্ট্রাক্ট কথা হলো। বিভাজন, আমরা তো বিভাজিত আছি, তারপরে সামনে নির্বাচন, আপনি যতই বলেন এটা করে এক থাকবে নাকি? ইলেকশন নেমে গেলে প্রতিদ্বন্দ্বী দলগুলো পরস্পর বিরুদ্ধে বলতেই থাকবে, এটা কেউই ঠেকাতে পারবে না, এবং এটা বলাটাই নিয়ম সমালোচনার অর্থে। তো এইটার যে ছোঁয়া এখন থেকে লাগছে না, সেটা তো লাগছে। হিসাব নিকাশ করছে কে কোন দিকে যেতে পারে, কী হবে সেটার ভবিষ্যৎ দেখে। এই সময়ের মধ্যে আপনি বলবেন বিদেশি শক্তি আমাদের মধ্যে নাড়াচাড়া করছে, বিদেশি শক্তিও খেলবে, কারণ জিও পলিটিক্স আছে, ওয়ার্ল্ড পলিটিক্স আছে, এগুলো তো খেলেই। কিন্তু সুস্পষ্ট করে যদি আপনি বলতে পারেন এবং সেই বলার মধ্যে দিয়ে যদি আপনি দেখাতে পারেন যে এই বলা বা এই করাটা আমাদের স্বার্থের পরিপন্থী, সেটার বিরুদ্ধে আপনি দাঁড়াতে পারবেন। সেরকম করে কিন্তু বলা যাচ্ছে না। আমরা একটাই বলতে পারি, আমাদের প্রতিবেশী যাদেরকে আমরা সবচাইতে বেশি বন্ধু হিসেবে পেতে চাই, তারা আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করছে না, বরঞ্চ তারা একদিকে পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে খালি তা না, এখন তাকে দিয়ে উস্কাচ্ছে এবং তার ফেভারে অথবা এই ঘটনা বলি অথবা একটা অভ্যুত্থানের এগেনস্টে তাদের টোটাল মিডিয়া একটা কাজ করছে। সেটা তারা নিজেদের দেশের মধ্যে যে মিডিয়ার দায়িত্ব পালন করছে কেমন, তারা আন্তর্জাতিক মহলেও এই প্রচার ছড়াবার চেষ্টা করছে যে বাংলাদেশে সত্যি সত্যি সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা হচ্ছে, এখানে গণতন্ত্র হত্যা করা হচ্ছে, এখানে মানবাধিকার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজকর্ম করছে। তো এগুলোর বিরুদ্ধে আমাদের সজাগ থাকা দরকার, এবং সজাগ থাকা মানে আমরা আরও বেশি করে গণতন্ত্র চর্চা করে, মানবাধিকার চর্চা করেই এটা জবাব দিতে পারি। মানুষ দেখে বুঝবে যে না, এরকম বিষয় না। গণতন্ত্র যত ভালো হবে, নির্বাচনটা ভালো হবে, যদি সত্যি সত্যি গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। এবং সেজন্যে এইটা আমি খুবই নেসেসারি মনে করি, সরকারের তরফ থেকে সমস্ত অংশীদের সঙ্গে নিয়মিত ডিসকোর্স চালু রাখা, নিয়মিত, এবং দরকার লাগলে সিস্টেম করবেন যে আমরা প্রতি সপ্তাহে এই গ্রুপের সাথে আলোচনা করবে, এই আলোচনার জন্য এই মানুষগুলো ডেজিগনেটেড আছে, এরকম ক্যাভেলিয়ার অ্যাটিচিউডে না, অ্যাডহক বেসিস না, ওরকম করা যাবে না, তাতে এটা কোথাও নিয়ে যাবে না। সেটা যদি করা যায় এবং এইভাবে যদি আমরা গণতন্ত্রে প্রত্যাবর্তন করতে পারি, ফিরে যেতে পারি, তাহলে বাকিগুলো সমস্যা হবে না। অনেক ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না। রুহিন হোসেন প্রিন্স, আলোচনার প্রায় শেষ দিকে। আমরা প্রথমে শিরোনামে বলছিলাম যে সাম্প্রদায়িক উগ্রতা রুখে দিতে রাজনৈতিক দলগুলো সহযোগিতা চেয়েছে প্রধান উপদেষ্টা, এবং এটিও কথা বলেছেন যে সংস্কার দৃশ্যমান হলে নির্বাচন দেওয়া হবে। এই সহযোগিতা এক ধরনের সমর্থন তো আছেই সবগুলো দলের, সহযোগিতার এই ইস্যুতে, সহযোগিতার জায়গাতে আসলে এখন রাজনৈতিক দলগুলোকে কিভাবে এগোতে হবে? আমি আসলে উনি হয়তো বলেছেন, কিন্তু এটা তো অ্যাবস্ট্রাক্ট কথা। কারণ সহযোগিতা আমরা যদি বলি, ধরেন সাম্প্রদায়িক দল যারা, তারা ছাড়া সবাই তো এ ধরনের কোনো সাম্প্রদায়িকতার পক্ষে না। বরঞ্চ এবার আমাদের দেশের যারা এ ধরনের বিশেষ দৃষ্টিভঙ্গি পোষণ করে, আমরা চোখের সামনে যা দেখছি তাদের অনেকগুলো পজিটিভ রোলই দেখছি, কোনো নেগেটিভ রোল এখনও পর্যন্ত চোখের সামনে আমরা দৃশ্যমান দেখিনি। কোথাও কোনো গোষ্ঠী সেটা একটা হতে পারে। আমরা দেখেন এমনকি এই যে মিডিয়া, তার সামনে কতগুলো যে ঘটনা ঘটালো, আজকে ওই মালিক এবং সম্পাদকদের আমন্ত্রণে একটা সভায় আমরা
সবাই ছিলাম। সেখানেও আমরা যেটা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে পজিটিভ পজিশনটা বলা হলো, সেটাও তো অনেক ধরনের অগ্রগতি। অর্থাৎ এই কাজগুলো কিন্তু আমরা করছি, বরঞ্চ সংকট হচ্ছে কথা মান্না ভাই যেখানে শেষ করলেন সেটাই, যে সরকার আছে সেই সরকারের কথা আমি শুরুতেই বলেছি, তারা যদি এই বিষয়টা প্রথমে তাদের পজিশনটা ক্লিয়ার যদি করতো কথার কথা, অথবা এই যে রাজনৈতিক দলগুলোর সাথে মিলিয়ে সাথে সাথে জিনিসটাকে ধরতো, তাহলে কিন্তু এত বড় সংকটের মধ্যে পড়তে হতো না। বরঞ্চ দু একটা সংকটে পড়লে বা শেষ বেলায় মনে করতেছে কিছু করি কিনা, কিন্তু তার আগেই আমি তো দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল কিছু বিচ্ছিন্ন ছাড়া তারা কিন্তু তুলনামূলকভাবেই আমার অন্ততপক্ষে যা বুঝ হয়েছে তারা কিন্তু পজিটিভ রোল পালন করার কথা বলছে। আর বরঞ্চ আপনি অনেকের কথা, আমি সেই ইচ্ছা করেই নামগুলো একটু বাদ রাখছি, যে তারা মাঝে মধ্যে এমন এমন কতগুলো কথা নিয়ে আসছে যা কিন্তু এই আমাদের এই রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রেও ক্ষতিকর, এক ধরনের নেতিবাচক, সেইগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। অনেক ধন্যবাদ। আলোচনার একদম শেষ দিকে জনাব আব্দুল সালাম, মানে যে ঐক্য করার জন্য বিএনপি প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন, সেই আলোচনা কি বিএনপি নিজে থেকে অন্যদের সাথে করবেন কিনা, কিংবা নাকি সরকারকেই এই দায়িত্ব নিয়ে এই যে ঐক্যের কথা বলেন, রাজনৈতিক ঐক্যমত বলেন, একসাথে কাজ করা বলেন, সেটি করবে? না, সরকারের তো মূল দায়িত্ব, যেহেতু তারা এই মুহূর্তে সরকারে আছে এবং আমরাই তো এই সরকারটাকে বসাইছি ফ্যাসিবাদকে তারাই। এবং দেখেন, সরকার যতটুকু না দায়িত্ব পালন করতেছে, বিএনপি কিন্তু তার চেয়ে বেশি দায়িত্ব পালন করতেছে যে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য। বিএনপি একদম তারেক রহমান সাহেবের নির্দেশে প্রতিটা তার বক্তব্য, প্রতিটা নির্দেশ দেখবেন যে কোনোভাবেই এই সরকার যাতে ক্ষতিগ্রস্ত না হয় প্রতিটা জায়গায়। কাজে বিএনপি তো তার পজিটিভ রোলটা প্লে করতেছে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু এই সরকার কী করতেছে? এই সরকার দেখেন আপনি, আওয়ামী লীগের আমলে প্রশাসনে যারা একেবারে নিগৃহীত হয়েছে, যারা চাকরি হারাইছে, যারা প্রমোশন পায় নাই, যাদের হয়েছে আজকে তারাও নিগৃহীত আবার এই সরকার আমলে হচ্ছে। অথচ আওয়ামী লীগের পক্ষে যারা ছিল, স্বৈরাচারের পক্ষে যারা ছিল, তাদেরকে তারা জামাই আদর করতেছে, সেখানে জামাই আদর করে বসায় রাখছে। কাজে এই যে সরকার, এই নীতিটা সরকারকে বুঝতে হবে যে এই মুহূর্তে জনগণের পক্ষে, দেশের পক্ষে যে শক্তিটা আছে, আমরা তো বারবার বলতেছি, সেই শক্তিকে তার কনফিডেন্সে নিতে হবে। যেটা মান্নাবেও যেটা বললেন যে প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলোর সাথে তার বসা দরকার, বসে এবং সাহায্য নেওয়া দরকার যে আমরা কী করতে পারি, আসেন সবাই মিলে আমরা দেশ চালাই। ওই 18 জন উপদেষ্টা দেশ চালাইতে পারবে না, সকল রাজনৈতিক দলকে সাথে নিয়েই চলতে হবে, কাজ হবে বলে আপনি মনে করছেন? চলতে হবে, আদারওয়াইজ পারবে না। অনেক ধন্যবাদ, দেশটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অনেক ধন্যবাদ আব্দুল সালাম, মাহমুদুর রহমান মান এবং রহিন হোসেন প্রিন্স, আপনাদের তিনজনকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। এই ছিল আজকের জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ফিরবো আগামী রবিবার নতুন রাজকাহনে। ভালো থাকুন।